আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফটোশপের প্র্যাকটিক্যাল সেশন নিয়ে কাজ শুরু করব। আসসালামু আলাইকুম, লার্ন টেক লিডের পক্ষ থেকে এই লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি এই লার্নিং সিরিজটির মাধ্যমে আপনি আপনার শিক্ষা কার্যক্রমকে এক ধাপ উপরে নিয়ে যেতে সক্ষম হবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। তো আমরা ফটোশপ যখন ওপেন করি তখন আমরা যেই জিনিসটা দেখতে পাই, এর ইন্টারফেসটা দেখতে অনেকটা এরকম। এটাকে আমরা বলি ওয়েলকাম স্ক্রিন। তো এটা কতগুলো অংশে ভাগ করা থাকে। যেমন আমি যদি এখানে একটু ক্লারিফাই করে দেখাই, যেমন প্রথম দুটো অংশ হচ্ছে ফাইল হ্যান্ডলিংয়ের জন্য। এই অংশটা হচ্ছে রিসেন্ট যেসব ফাইল নিয়ে আমরা কাজ করেছি সেগুলোকে এখানে সাজিয়ে রাখা হয় যাতে পরবর্তীতে আমরা কাজ করতে পারি। আর উপরে থাকে হচ্ছে একটা মেনু ড্রাইভেন বা মেনুস। হ্যাঁ, এই মেনুগুলোর ভিতরে আবার ডিফারেন্ট সাব মেনুতে আমাদের প্রয়োজনীয় কমান্ড সেকশনসগুলো থাকে। আমরা যদি পুরনো কোনো ইমেজ ফুটেজ থেকে কাজ করতে চাই, যেগুলো আমাদের ক্যামেরা ধারণ করা বা অন্য কোনো জায়গা থেকে কালেকশন করা, সেগুলো আমরা কম্পিউটার থেকে ওপেন করে এখানে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ওপেন কমান্ড। এই ওপেন কমান্ড দিলে আমাদেরকে আমাদের ফাইলটা যে লোকেশানে আছে সেখানে আমরা পৌঁছে যেতে পারবো। তো আপনার ফাইল যেখানে আছে আপনি সেখান থেকে ফাইল নিয়ে কাজ করবেন। না হলে এই টিউটোরিয়ালের সাথে আমি কিছু রিসোর্স যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদের দিয়ে দিব। এখান থেকে আমরা এক বা একাধিক ফাইল আমরা একসাথে ওপেন করতে পারি। আমরা চাইলে একটা করে ওপেন করতে পারি, আমরা চাইলে অ্যাট এ টাইম মাল্টিপল ফাইলও এখানে ওপেন করতে পারি। তো আমি যদি এখানে একসাথে অনেকগুলো ওপেন করি, আমার যদি প্রয়োজন হয় তাহলে এই ফাইলগুলো এভাবে ওপেন হবে একটা আলাদা আলাদা ট্যাবে, এবং এই ট্যাবগুলোতে ফাইলের ইনফরমেশনগুলো থাকে, যেমন ফাইলের নাম, ফাইলের ফরম্যাটস, এরপরে থাকে হচ্ছে কালার, কোন কালারে ফাইলটা সেট করা আছে। তো আমরা এক একটা কাজ করব, কাজ শেষে আমরা চাইলে এগুলো মুছে দিতে পারি বা ক্লোজ করে দিতে পারি ফাইলটা। একসাথে অনেকগুলো ফাইল ওপেন করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে কম্বাইন করে একটা নতুন ইমেজ ক্রিয়েট করতে পারি। এইগুলো হচ্ছে একটা জিনিস। এবার আসি, এখানে আমাদের বাড়তি কিছু ইন্টারফেস আছে যেটা আমরা আমাদের ফার্স্ট পার্টে বর্ণনা করেছিলাম। এই অংশটা হচ্ছে আমাদের টুলস এরিয়া। ইমেজকে প্রসেস করতে গেলে এখানকার বিভিন্ন টুল আমরা ব্যবহার করব। এর বাইরে আছে আমাদের কমান্ড প্যানেল। এই অংশটা হচ্ছে কমান্ড প্যানেল, এখান থেকে আমরা ডিফারেন্ট কমান্ড ইমপ্লিমেন্ট করতে পারি। আর এই অংশটা হচ্ছে আমাদের প্যানেল এরিয়া, যেখানে বিভিন্ন রকম কাজের জন্য আলাদা আলাদা প্যানেল থাকে। হ্যাঁ, এই প্যানেলগুলো আমরা প্রয়োজনে উইন্ডো মেনু থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি যখন আমাদের যেই প্যানেলে কাজ করা দরকার। এইগুলো হচ্ছে ওপেন প্রসেস। এবার আমরা যাব হচ্ছে নিউ ফাইল থেকে আমরা কিভাবে কাজ করব। আমরা যদি মনে করি যে আমাদের একদম নতুন কোনো ফাইল নিয়ে কাজ করতে হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো সেটা আমরা এই ফাইল মেনুতে ক্লিক করে আমরা কাজ করতে পারবো। আপনি নিউ ফাইলে তখন ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করলে একটা নিউ উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমাদের কিছু প্রিসেট থাকে, যেমন আমাদের রিসেন্ট কোনো প্রিসেট নিয়ে যদি আমরা কাজ করে থাকি সেগুলো থাকবে। তারপরে সেভ, আমরা যদি কোনো ফাইল সেভ করে থাকি, স্টোর করে থাকি, সেটা থাকবে। ফটোস, এখানে ইমেজের জন্য ডিফারেন্ট প্রিসেট আছে। আপনি আপনার ইমেজ কোন সাইজে প্রসেস করবেন বা তৈরি করবেন সেই অনুযায়ী আপনি প্রিসেট গুলো বেছে নিতে পারেন। এখানে কি কি থাকে, একটা হচ্ছে ইমেজের একটা ডিফল্ট সাইজ থাকে, এটার একটা ওরিয়েন্টেশন থাকে, আর এটা কত পিপিআই তে আছে। পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে কত পরিমাণ পিক্সেল থাকছে। আচ্ছা, এবং এরপরে আসছে প্রিন্ট। আমরা যদি ধরুন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করি, এখানে কিছু পেজের লেআউট থাকে, যেহেতু এটা কাগজে প্রিন্ট হবে, বিভিন্ন সাইজের কাগজের এরকম লেআউট দেওয়া থাকে। এরপরে হচ্ছে আমরা ফটোশপের মাধ্যমে বিভিন্ন আর্ট ওয়ার্ক তৈরি করতে পারি, কিছু ব্রাশ ওয়ার্ক করতে পারি, কিছু পিক্সেলের কাজ করতে পারি। এরপরে আসে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমরা ডিফারেন্ট ডিভাইস অনুযায়ী এখানে ইউআই ইউএক্স ডিজাইনটা করতে পারি, মানে ইউজার ইন্টারফেস গুলো আমরা এখানে তৈরি করতে পারবো। এরপরে আসে মোবাইল ডিভাইসের জন্য এই ফটোশপ থেকে আপনি ইউআই তৈরি করতে পারবেন। এখানে ডিফারেন্ট টাইপের মোবাইল ডিভাইস অথবা আদার যেসব ডিভাইস গুলো আছে, যেমন ম্যাকওএস, আইওএস এর জন্য আছে, ডিফারেন্ট ভেন্ডরের মোবাইল গুলো আছে, এগুলোর এখানে ডিফারেন্ট সাইজ, মানে স্ক্রিন সাইজটা দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা এখানে ইউআইটা তৈরি করতে পারবো। এরপর আসে ফিল্ম এন্ড ভিডিওস। ফটোশপে খুব হালকা পাতলা কিছু ভিডিওর মতো ওয়ার্ক করা যায়। কয়েকটা ইমেজ পরপর সাজিয়ে দিলে এখানে ভিডিও তৈরি হয়। এখানে ভিডিওর ডিফারেন্ট ফরম্যাটস দেওয়া আছে। তো আমরা এখন কাজ করব মূলত ফটোতে। আমরা চাইলে এখানে একটা রেডিমেড প্রিসেট নিতে পারি, অথবা চাইলে সেটাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। যেমন কাস্টমাইজ করতে
করতে গেলে আমাদেরকে এর প্রথম হচ্ছে এর একটা নাম ডিফাইন করতে হবে, এটা কি নামে আমরা সেভ করব। এর উইথ এন্ড হাইট ডিফাইন করব এবং সেটা হতে পারে ইঞ্চিস, সেটা হতে পারে পিক্সেল, সেটা হতে পারে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস এন্ড পিক্স। মানে আপনি যেই মেজারমেন্টটা ভালো বোঝেন সেটাই আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন। এরপরে আসছে এই ইমেজটা কি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেটে থাকবে, মানে খাড়া ভাবে থাকবে না আড়াআড়ি ভাবে থাকবে। আচ্ছা, এরপরে আসছি এর রেজুলেশন। তো রেজুলেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড 300, আমরা চাইলে এর থেকে বেশি করতে পারি। রেজুলেশন যত বাড়ানো থাকবে এর সাইজ তত বড় হবে, ইমেজ সাইজ এবং এর ফাইল সাইজটাও বেড়ে যাবে। এরপর আসে কালার মোড। কালার মোডটা আমরা দুভাগে বেসিক্যালি ভাগ করি। একটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের জন্য, সেটাতে যেমন থাকে বিটম্যাপ, গ্রে স্কেল, RGB। এরপরে থাকে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ইউজ করি CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর RGBটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। মানে এগুলো হচ্ছে সব মৌলিক কালার এক একটা। এরপরে আমরা ল্যাব কালার এন্ড CMYK, এই দুটো আমরা পাবলিশিং মিডিয়ার জন্য বা প্রিন্ট মিডিয়ার জন্য আমরা ব্যবহার করি। তারপরে আসছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এটা কি হোয়াইট হবে না ব্ল্যাক হবে, না কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ইউজ করব, না এটা ট্রান্সপারেন্ট হবে, সেটা আমরা ডিফাইন করতে পারি। এরপরে আসছে আমরা অ্যাডভান্সে গিয়ে আরো কিছু ফিচার্স দেখতে পারি। এখানে কিছু ভেন্ডর কোম্পানি কালার পিসেস দেওয়া আছে, লাইক আলফা, লাইক অ্যাপল, লাইক ক্যানন, লাইক সনি, লাইক ফুজি ফিল্ম। এগুলো বিভিন্ন বা কোডাক, বিভিন্ন ফিল্মের জন্য আলাদা আলাদা কালার পিসেস গুলো দেওয়া আছে, আমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারি আর অ্যাডভান্স এনহ্যান্সিং এর জন্য আছে। এরপরে আসছে অ্যাসপেক্ট রেশিওটা কি হবে, সেটা আমরা ডিফারেন্ট সাইজ অনুযায়ী আমরা ইউজ করতে পারি। যেটা কি হরাইজন্টাল ওয়াইজ হবে না ভার্টিক্যাল ওয়াইজ হবে, সেটা কি ডিবি হবে না পাল হবে না ইঞ্চি। এটা হলো ডিফারেন্ট ডিজিটাল ডিভাইসের যে রেশিওটা দেওয়া থাকে, উইথ এন্ড হাইটে কতটুকু থাকবে সেই অনুযায়ী এটা ডিফাইন করা থাকে। এরপর যখন আমি এখানে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব, তখন এরকম আমার সামনে একটা আলাদা কি হোয়াইট বোর্ড চলে আসে, হ্যাঁ, যেটাকে আমরা আর্ট ওয়ার্কও বলতে পারি বা প্যালেটও বলতে পারি। মানে নর্মালি এখানে আমরা এটাকে একটা ব্ল্যাঙ্ক ইমেজ বলতে পারি। এখানে আমরা চাইলে ডিফারেন্ট টুলস বা আদার ইমেজ অংশ বসিয়ে বসিয়ে একটা নতুন ইমেজ এখানে আমরা ক্রিয়েট করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল প্রসেসিং জোন। তো এই আলোচনায় আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আজকে আমরা শিখতে চলেছি দুটো নতুন টুল, যার একটা হচ্ছে হ্যান্ড টুল, যার মাধ্যমে আমরা প্যানিং করতে পারি, আর আরেকটা হচ্ছে জুম টুল। ঠিক আছে, এখন এই প্যানিং টুলটা কখন আমাদের কাজ করে, এটা কাজ করে হচ্ছে আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াটাকে, আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব সেটা একটা নির্দিষ্ট ওয়ার্কিং এরিয়ার মধ্যে থাকলে কাজটা অনেক সুন্দরভাবে করা যায়। অনেক সময় আমাদের কাজ করতে করতে এটা উপরে নিচে হয়ে যায় বা বিভিন্ন পজিশনে সেট হয়ে যায়, তখন আমরা ইজিলি এই হ্যান্ড টুলের সাহায্যে বা প্যান টুলের সাহায্যে, আমরা এটা নট পেন, এটা প্যান টুল বা প্যানিং করার জন্য আমরা ব্যবহার করি। এই টুলের সাহায্যে আমরা এটাকে একটা নির্দিষ্ট পজিশনে রাখতে পারি। আচ্ছা, এরপরে আসি আমরা জুমিং টুল। একটা ইমেজে আপনি যদি সুন্দরভাবে কাজ করতে চান বা এটাকে রিটাচ করতে চান বা এডিট করতে চান, তাহলে অবশ্যই এক্ষেত্রে যত বেশি বড় করে আমরা ইমেজটাকে দেখতে পারবো তত আমাদের কাজ করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। তো এই জুম টুল বাই ডিফল্ট প্লাস মোডে থাকে। আপনি এই মোডটা অন করে যদি ক্লিক করে আপনি উপরের দিকে যান তাহলে এটা জুম ইন হতে থাকছে, আবার যদি নিচের দিকে আনেন বা যে কোনো দিকে আনেন তাহলে এটা জুম আউট হচ্ছে। হ্যাঁ, একবার উপরের দিকে নিলে এইভাবে আমরা যত ইচ্ছা পার্সেন্টেজ এটাকে বড় করতে পারি। বেশি বড় করলে আমরা এর পিক্সেলগুলো দেখতে পাই, যে প্রত্যেকটা ইমেজ আসলে এরকম কতগুলো স্কোয়ার পিক্সেল দিয়ে তৈরি করা। ঠিক আছে, তো এখন জুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন আমরা এটাকে আবার স্ক্রিনে ফিট করিয়ে দিতে পারি, ফিট স্ক্রিন এই প্রপার্টিটা ইউজ করে। অথবা এখানে পার্সেন্টেজ আছে, আমরা চাইলে এখানে বিভিন্ন রকম পার্সেন্টেজ, এটা যেমন এখন পুরো ইমেজটা অরিজিনাল 100% সাইজে আছে, আবার এখানে আমরা এই পার্সেন্টেজটা চেঞ্জ করতে পারি। যেমন আমি 50% মুডে এটাকে দেখতে চাই, তখন আমি এন্টার করলে এটা 50% মুডে চলে আসবে। তো এভাবে ম্যাক্সিমাম আমরা এটাকে জুম করতে পারবো হচ্ছে 12,800% পর্যন্ত। বুঝে গেছে? মানে এত বড় আমাদের লাগে না। তারপরে আমরা যদি চাই যে এটাকে একটা নির্দিষ্ট মাত্রায় বাড়িয়ে নিয়ে সেখানে খুব সূক্ষ্মভাবে এটাকে এডিট করব, তখন আমরা সেই কাজটা করতে পারি। আর মাইনাস দিয়ে অবশ্যই আমরা যদি আমি শুধু ক্লিক করি তাহলে এটা 1% করে কমতে থাকবে, আর এটা দিয়ে আমি ক্লিক করলে 1% করে এরকম বাড়তে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জুম ইন, জুম আউট এবং হ্যান্ড টুলের ব্যবহার। অনেক সময় আমরা বেশি পরিমাণে জুম করে ফেললেও তখন আমাদের হ্যান্ড টুলটা ব্যবহার হয়। তো আশা করি
এটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এখন যত বেশি প্র্যাকটিস করবেন তত এটা আপনাদের বেশি কাজে দেবে। তো এই আলোচনায় আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন। এখন আমরা শিখতে চলেছি কি করে একটা কাজ পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, যেটাকে আমরা বলি আনডু রিডো। তো এখানে আমাদের দুটো কমান্ড আছে, আনডু যেটা আমরা কিবোর্ড শর্টকাট হিসেবে ইউজ করি কন্ট্রোল জেড, আর রিডো হচ্ছে শিফট কন্ট্রোল জেড। আমরা অনেক সময় কাজ করার সময় আমাদের ভুল হয়ে থাকে বা কাজ করতে করতে এমন একটা জায়গায় চলে গেছি যেখান থেকে পূর্ব অবস্থা আমরা ফিরে যেতে চাই। যেমন ধরুন আমি এখানে কোনো একটা সিলেকশন টুল দিয়ে কোনো একটা জিনিস সিলেক্ট করলাম, জাস্ট এরকম। এখন আমি এটা চাইছি না, আমি কি করব, এখান থেকে আনডু মুভ সিলেকশন করে দিলে এটা আগের অবস্থায় এরকম যেতে থাকবে, হ্যাঁ, এক স্টেপ করে করে। আবার ঠিক একইভাবে সেটাকে যদি মনে করি না আমার আবার ফিরিয়ে আনতে হবে, তাহলে সেটা আমি রিডো করলাম, অথবা শিফট কন্ট্রোল জেড দিয়ে সেটাকে আমরা নিয়ে আসতে পারলাম। এটা নট অনলি যে এই টুলের ক্ষেত্রে, আমরা যে কোনো টুলের ক্ষেত্রেই আমরা এটাকে ইউজ করতে পারি। আমি ছবিতে ভুলবশত যদি কিছু অন্য একটা টুল ভুল সিলেক্ট করে ফেলি বা কোনো একটা কাজকে পরিবর্তন করে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে আমরা মূলত এই আনডু রিডোটা ব্যবহার করি। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি যে এটা আমি আনডু করে দিলাম, আনডু ব্রাশ হয়ে গেল। আবার যদি আনতে চাই পরে আমরা সেটা রিডো ফিরিয়ে আনতে চাই। এই কাজটা আমরা আরেকটা জায়গা থেকে করতে পারি, সেটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। এই হিস্ট্রি ব্রাশ টুলে আমরা যা কাজ করেছি সবগুলো কাজই সিরিয়ালি জমা থাকে। তো হিস্ট্রি ব্রাশটা থাকে আপনার উইন্ডো প্যানেলে। এখান থেকে আপনি যে হিস্ট্রিতে চলে যাবেন, ক্লিক করলে এখানে দেখবেন যে আমরা ডিসিলেক্ট করেছি, সেটাকে আমি নিয়ে আসতে পারি, বা আমি ব্রাশ করেছি সেটাকে আমি নিয়ে আসতে পারি। আবার ব্রাশ টুলে এখানে আমার এক্সিস্টিং, মানে এখানে আমরা যে কোনো অবস্থানই যে ফেরত যেতে পারি, যা যা কাজ করেছি এখানে, যেমন ফাইল এখানে ওপেন করা হয়েছে, রেক্টেঙ্গুলার এটা আমি সিলেক্ট করেছি, সেই অবস্থা আমি ফেরত যেতে পারি। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। অনেক বড় কাজ যখন হয়ে যাবে আপনার সবগুলো কাজ এখানে এই মুডে থাকবে। এই হচ্ছে আমাদের আনডু রিডো এবং হিস্ট্রি। এরপরে আমরা দেখে চলেছি একটা ডকুমেন্টকে আমরা কাজ শেষে কিভাবে এটা পার্মানেন্টলি স্টোর করব, সেই কাজটা আমরা একটু দেখি। তো এটা আমরা করতে পারি ফাইল মেনুতে গিয়ে সেভ, যেটা আমরা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস। এখন আমার এই ফাইলটা ওপেন অবস্থায় আছে, আমি যদি এটাকে সেভ করে দেই তাহলে এই অবস্থায় এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আবার আমি যদি এটাকে একটা নতুন নামে, ধরুন আমি এখানে কোনো কাজ করলাম, কাজ করার পর আমি এখানে আমরা কিছু কাজ করেছি, এই কাজগুলো আমরা স্টোর করে রাখতে চাই। আমি এখানে কিছু একটা আঁকলাম, ধরুন এটাকে যদি আমি সেভ অ্যাজ করি, এটার একটা নিউ ভার্সন, ধরুন এই ইমেজটারে একটা আলাদা ফাইল হিসাবে আমি এটাকে সেভ করে রাখতে চাই, এবং এটাকে আমরা অনেকগুলো ফাইল এক্সটেনশন বা ফাইল ফরম্যাটে সেভ করতে পারি। আমি যদি আমার ফটোশপ হিসাবে রাখতে চাই, যেটা ফিউচারে আমি চাইলে এটা এডিট করতে পারবো, সেক্ষেত্রে আমরা এটাকে পিএসডি ফরম্যাট, পিডিডি অথবা পিএসডিটি ফরম্যাটে আমরা সেভ করে দেব। আর যদি চাই না এটা আমি ফাইনাল একটা আউটপুট দিব, সেক্ষেত্রে আমরা এটাকে ডিফারেন্ট ফরম্যাটে নিতে পারি, লাইক জিআইএফ ফরম্যাট, জেপেগ ফরম্যাট, বা ধরুন প্রিন্ট মিডিয়ার জন্য ইপিএস ফরম্যাট বা জেপিজি ফরম্যাট, এগুলো ইমেজ ফরম্যাট। এখানে ডিফারেন্ট ইমেজ ফরম্যাট আছে, একটা হচ্ছে পিএনজি ফরম্যাট, এগুলো সবই ইমেজ ফরম্যাট। টাগ্রা, টি ফরম্যাটস, এগুলো ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে বিভিন্ন ভাবে ইউজ হয়। হ্যাঁ, বিএমপি ফরম্যাট, বিটম্যাপ ফাইল। তো এখানকার যে কোনো একটা ফরম্যাটে আপনি এটাকে সেভ করবেন। সাধারণত আপনি যদি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করেন, সেক্ষেত্রে আপনি জিআইএফ ফরম্যাটটা নিতে পারেন। এখন সবচেয়ে ভালো ইউজ হয় সেটা পিএনজি ফরম্যাট, এটা খুবই লাইট ওয়েট। আর যদি ধরুন ইমেজ হিসাবে সেভ করবেন, সেক্ষেত্রে আপনি জেপিজি হিসাবে সেভ করে দিতে পারেন। এক্ষেত্রে যেটা হয়, এই ছবিগুলোকে পরবর্তীতে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ধরুন আমি এটা সেভ করে রেখে দিলাম। এই হচ্ছে এটা, যেমন আমার এখন জেপেগ ফরম্যাটে আছে। আমি চাইলে এখান থেকে এই ফাইলটাকে এটা যদি বাদ দিতে চাই, আমার এখন আর এটা করা সম্ভব না, কারণ এক্ষেত্রে আমার এই যে আমি আবার নতুন করে আনডু করে, সেক্ষেত্রে আমাকে এটাই করতে হবে। আর আগে যদি আমরা আগের অবস্থায় ফেরত যেতে চাই, মানে আগে যে অবস্থা ছিল, সেক্ষেত্রে আমার এটার যে পিএসডি ফাইলটা আছে, সেই পিএসডি ফাইলটা আমি ওপেন করে নিব। এটা তো আমার সেভ করা হয়েছিল, জাস্ট অরিজিনাল যে ফাইলটা যে অবস্থা ছিল সেটা আমরা ওইভাবে রেখে দিব। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলোকে বিভিন্নভাবে স্টোর করে রাখতে পারি, যাতে এটা ফিউচার ইউজে আমরা বা ফিউচারে আমরা এটাকে ব্যবহার করে রাখতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন।